তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর প্রথম সকাল হচ্ছে এটা আমার একার কাটানো। বাইরের ওয়েদারটা আজকে কিন্তু বেশ সুন্দর ছিল, হালকা হালকা ঠান্ডা, যেমন হাওয়াও বইছিল, আর আজকে আকাশটাও ছিল পরিষ্কার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম, এখনও নিচে নামিনি, আর দেখতে পাচ্ছ মশারির বাইরে বেরিয়ে এসেছি। আসলে এদিকে জানলাটা খুলতে গিয়ে আমাকে মশারি বাইরে আসতে হলো, তো ভাবলাম ভিডিওটা শুরু করি। আর আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর, রোদ বেরিয়েছে আর হালকা একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। তবে এখন ওই সকালের দিকটা মানে 11টা-12টার দিকটা বেশ গরম পড়ছে, ওয়েদারটা বেশ ভালো। আর সব থেকে বড় কথা, 4 তারিখে যেহেতু শিবরাত্রি, তো শিবরাত্রির পরই কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে পড়ে। তো যাই হোক, চলো উঠে পড়েছি। সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে স্পেশালি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি বাড়িতে কিভাবে স্পা করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো। এই কয়দিনই সকাল সকাল ঘুম থেকে উঠছি, উঠে যোগা করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আসলে আমার শরীরটা সবসময় আমাকে ফিট রাখতে হয়। তোমাদেরকে তো আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার পেটে সিস্ট হয়েছিল, তো তারপর থেকেই আমাকে ডক্টর বলেছিলেন, যে গাইনোকোলজিস্ট ছিলেন, উনি বলেছিলেন তোমার হাইট অনুযায়ী তোমার ওজনটা তুমি সবসময় ঠিক রাখবে, নাহলে পরবর্তীকালে তোমার আরও সমস্যা হতে পারে। তো সেই থেকেই আমি আমার নিজের ওজনটা একই রকম রাখি। কিন্তু তোমাদের দাদাভাই এলে আমার প্রচণ্ড পরিমাণে এটা সেটা খাওয়া হয়ে যায়, যার জন্য আমার শরীর আবার বেড়ে গেছে। তো সেই সমস্যাগুলো আবার দেখা দিতে পারে, যার জন্য আমি আবার ফিট হতে চাই। তো সেই জন্য এখন থেকে তেলগুলো একটু কমই খাবো, আর তার সঙ্গে ফ্যাট জাতীয় যে সমস্ত জিনিস সেগুলো একটু বর্জন করব কিছুদিনের জন্য। তা বলে এরকম না যে আমি ভাত খাবো না, এটা খাবো না, ওটা কোনো, সবই খাবো, কিন্তু পরিমাণে একটু কম। যেমন আজকে সকালবেলা নাস্তা করছি আমি ফ্রুট স্যালাড। তো ওই ফ্রুট যেগুলো ছিল, আঙুর ছিল আমার কাছে, গ্রিন অ্যাপেল ছিল, দই ছিল, আর উপর থেকে গোলমরিচ জিরে, এটা দিয়ে হচ্ছে আমার একটা স্যালাড বানিয়েছি, দই স্যালাড, ওটা খাবো। আর চিয়া সিড, এটা হচ্ছে আমার সকালের প্রত্যেক দিনের এখন নাস্তা হয়ে গেছে। নাস্তা কমপ্লিট করে এখন বসে পড়েছি আনাজ কাটতে। তবে তেলের পরিমাণটাও এখন থেকে কম করিয়ে দিতে হবে, কারণ বেশি তেল খাওয়াও চলবে না। আমার না প্রচণ্ড মানে দেখতেই আমার শরীরটা শো, কিন্তু আমাকে অনেক রকম লিমিটেশন রেখে চলতে হয়। আমার যদি ওজন বেড়ে যায়, সেই আবার সিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যদি ওজন বেড়ে যায়, সেটা আমার নিজের শ্বাস নিতে কষ্ট হয়, যেহেতু আমার শ্বাসকষ্ট একটু রয়েছে। তো সেই জন্যই আমাকে সবসময় ফিট থাকতে হয়। তো যাই হোক, দেখো আনাজ কাটা কমপ্লিট করে এখন আমি বাসন পড়েছিল সেগুলো মাজতে চলে এসেছি। মাসি এসে সকালবেলা ঘর মুছে চলে গেছে, আর আমি ভাবলাম যে বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব বেতে শাক দিয়ে মাছের তেল পোটা দিয়ে চচ্চড়ি। এটা হয়তো অনেকে পছন্দ করে না, কিন্তু আমার খুব ফেভারিট। ছোটোবেলা থেকে আমি শাকের সঙ্গে তেলপোটার ঝাল খেতে এত পছন্দ করি, ধারণার বাইরে। তো এখানে আমার ওই বেথে শাক ছিল, বেথে শাকটাকে হালকা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে জলটা আগে ফেলে দেবো, দিয়ে তারপর বানাবো। কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু বাড়িতে করে খেয়ে দেখতে পারো, আমার দারুণ লাগে। তো এই দেখো বেথে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। যখন আমি বাড়িতে ছিলাম আমার মা জানতো, তো সেই জন্য কী করতো, সবসময় তেল পোটাটা রেখে দিত, আর আমাকে যে কোনো না যে কোনো একটা শাকের সঙ্গে তেল ঝাল করে দিত। আর এখানে দেখো শাক সিদ্ধ হয়ে যেতে আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর কিছুটা বড়ি দিয়েছি। বড়ি দেবো বলে ভাবলাম শাকের মধ্যে, তো বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব। আর একটা বড়ি হয় যেটা হচ্ছে মসুর ডালের বড়ি, ওটা আমার কাছে ছিল না। আর বড়ি একবার দিয়েছিলাম, জানো তো, সে এমন বড়ি দিয়েছিলাম মাথায় মারলে মাথা পুরো ভেঙে যাবে এরকম। বড়িগুলো ভেজে তুলে নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে তেল পোটাটা দিয়েছি, ওই যে দেখো তেল পোটাটাও হালকা ভাজা হয়ে যেতে আমি দিলাম হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, দিয়ে শাকটা দিয়ে ভালো করে কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। শাক রান্না করা কমপ্লিট হয়ে গেছে পুরো একদম। দেখো শুকনো শুকনো করে শাকটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর আজকে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাবো। তো এখানে দেখো ইলিশ মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, 3 পিস ইলিশ মাছ বসিয়েছি। খুব খেতে ইচ্ছে করছিল, তোমাদের দাদাভাই ওই জন্য এনে দিয়ে গেছে। তো ইলিশ মাছের দেখো ঝালটাও এখানেও কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না পুরো এখন কমপ্লিট হয়ে গেছে, এখন পুরো সমস্ত রান্নাঘর পরিষ্কার করব। রান্না করা, পুজো করা, ঘরের যা যা কাজ সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। ইভেন্ট আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন খালি গিয়ে খাবো আর শোবো। আর মাসিকে দিয়ে যে জামা কাপড়গুলো কাচানো করিয়েছিলাম সেগুলো এখানে শুকনো করতে দেওয়া গেছে, তো সেগুলোই আনতে এসেছি। আর এখন তো অনেক পরিমাণ রোদ বেরিয়ে গেছে,
মানে রোদের তাপ অনেক পরিমাণ, তো যার জন্য ছাদে এসে এগুলো নিয়ে গিয়ে রেখে তারপর সবাই সন্ধ্যেবেলা গোছগাছ করবো। তো চলো দেখাই তোমাদের, এত পরিমাণ রোদ। উপরটাতে উঠেই দেখলাম কি সুন্দর একটা গোলাপ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আমি হেয়ার স্পা কীভাবে করি, কিন্তু আসলে আজকে সম্ভব হয়ে ওঠেনি, অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর স্পাটা করতে অনেকটা টাইম লাগে, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। পরে কোনো একদিন একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের শেয়ার করে দেব, কিছু মনে করো না কিন্তু তোমরা। আমাদের যখন শিবরাত্রি থাকে, মহাশিবরাত্রি আসে, আমাকে কিন্তু কোথাও জল ঢালতে যেতে হয় না। আমাদের উপরে শিব ঠাকুর আছে, বাউন ঠাকুর আসে, তোমরা তো দেখেছো। তো আমি এখানে আরামসে না শিবের মাথায় জল ঢালতে পারি। আর এই দিকটা না, সত্যি বলছি, এই দিকটা আমার এত পরিমাণ ভালো লাগে। ওই যে দূরে দেখছো, ওটা কিন্তু পাহাড়, জানো, ওই পুরো অংশটা হচ্ছে পাহাড়। এই জন্য আমার এত ভালো লাগে। তোমাদের দাদাভাইকে আমি বলি যে আমাকে ওই দিকটাতে একটু নিয়ে যাবি, তো মাঝে মাঝে ওই দিকটাতে নিয়ে যায়, জানো। মানে তুমি যখন যাবে তখন কিন্তু বুঝতে পারবে না, কিন্তু দূর থেকে দেখলে বোঝা যাবে যে ওই দিকটা পাহাড়। আর ওইটা দিয়েই আর কি কলকাতার সাইডে যাওয়া যায়, মানে আমার বাপের বাড়ির সাইডটা। আর এই হচ্ছে ট্রেন রাস্তা, ঠিক এই যে নীল কালারের একটা দেখতে পাচ্ছ, এর পিছন দিকটাতেই হচ্ছে ট্রেন রাস্তা। আর ওই দিকটাতে বস্তি বাড়ি টাড়ি এইসব জিনিসগুলোই রয়েছে। আর এই যে দেখো, এখন এই যে নিম গাছটা থেকে পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, যার জন্য কি হয়, এই রাস্তাঘাটের সমস্ত কিছুটা দেখতে পাওয়া যায়। চলো নিচে যাই এবার, অনেক ঘোরাঘুরি হলো, থেকে নিচে চলে এসেছি। আর এই যে দেখো, আমার গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে একটু চোখটাতে কাজল লাগিয়েছি। আসলে আমার চোখগুলো এতটাই ছোট ছোট, তো আমাকে যখন কেউ ফার্স্ট টাইম দেখে তখন বলে তোকে পুরো নেপালিদের মতো দেখতে। তো সেই জন্য আমি কি করি, একটুখানি চোখেতে কাজল দিই, যাতে একটু দেখতে ভালো লাগে আর চোখগুলো বড় বড় দেখতে লাগে। তো তার জন্যই কাজলটা দেওয়া। তো চলো এবার লাঞ্চ করে নিই। আর লাঞ্চে কী কী বানিয়েছি সেটা তো তোমরা দেখেইছো, তো তবুও চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে আছে ভাত, এখন ভাতের পরিমাণ কমে গেছে কারণ তোমাদের দাদাভাই চলে গেছে। আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে আছে মাটন, তোমাদের দাদাভাই যখন ছিল তখন বানিয়েছিলাম, ফ্রিজে ছিল, তো বার করে আমি ওটা গরম করেছি। আর এখানে আছে ফুলকপি আলু ভাজা। আর আছে এখানে মসুর ডাল, কালকে বানিয়েছিলাম। নিচে আছে ওই বেথি শাকটা, পেঁয়াজ। আর তার নিচে আছে এই যে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর ঠিক দেখো ওইখানটাতে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ না ধোঁয়া উঠছে, ওই জায়গাটাতে ওরা কি করেছে, যত পেপার টেপার রয়েছে সমস্ত পুড়িয়েছে। আর এর পেপারের গন্ধটা, টাওয়ার পোড়ার গন্ধটা পুরো আমার ঘরে আসছে। আজকে আমি এত কিছু রান্না করেছি ধারণার বাইরে, আর সাজিয়ে নিয়ে এমনভাবে খেতে বসেছি যেন মনে হচ্ছে কাঞ্চন মল্লিকের মতো আমি আবারও আইবুড়ো ভাত খেতে বসেছি, আবারও হয়তো আমি বিয়ে করব, এরকম একটা লাগছে, তাই না? আসলে তা না, অনেক কিছু সবজি একটু একটু করে বেঁচে গিয়েছিল, সব কিছু নিয়েই একবারে বসেছি। সব কিছু কমপ্লিট তো করতে পারবো না, তবে কালকে যে সবজিগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করব। এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, 8:30 9টার মতো বাজে। আর গোপু সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি প্রত্যেক দিনে ওকে খেতে দেওয়ার পর শয়ন করে দিই তাড়াতাড়ি, মানে ওই সন্ধ্যেবেলা 8:30 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই। আর ঠাকুরেতে তো চাপা দিতে বলে, কিন্তু আমার কাছে ঠাকুরে চাপা দেওয়ার তেমন কিছু নেই, তাই এমনিই থাকে। আর যেহেতু ওই ঘরটাতে শোয়া হয় না, তাই এমনিই থাকে। আর রাতে ডিনারের জন্য সমস্ত কিছু রয়েছে, ফুলকপি আলু ভাজা, বেথে শাক, ওদিকে ডাল ছিল, আর এখানে ইলিশ মাছের ঝাল, এই দিয়েই আজকে ডিনারটা হয়ে যাবে। তো দেখলে গোপালকে শুয়ে দিয়েছি, আর রাতের ডিনার তো সমস্ত কিছু রয়েছে। তো আজকে তোমাদেরকে একটা কথা বলবো, কথা বলে ব্লগটা শেষ করব। তো দুপুরের দিকে একটা দিদি ফোন করেছিল, ওনার আর কি বোনও ভিডিও করেন, তো ওনার বাড়ি থেকে ওনাকে মানা করে দিয়েছে, প্রচণ্ড অশান্তি হচ্ছে, ফোন টোন ভেঙে দিয়েছে। তো ওনার মনটাও খুব খারাপ, তাই ফোন করেছিলেন। তো উনি ফোন করে একটা কথা বারবার করে বলছিলেন, ঋতু তোমার হাজব্যান্ডটা সত্যি খুব ভালো গো, তোমাকে সমস্ত কিছুটা করতে দেয়, সব কিছুতে তোমাকে ছাড় দিয়ে রেখেছে। সত্যি দিদিভাই, আমার হাজব্যান্ড খুবই ভালো, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার হাজব্যান্ড বোঝে খুব, যে কোনো জিনিসেতে না আমার থেকে বেশি ইন্টারেস্ট ওর থাকে। আমি যখন প্রথম ইউটিউব খুলি, ইউটিউব চ্যানেলটাও প্রথম খুলিয়ে দেয়, আমার এতদূর আসার পিছনে আমার থেকে বেশি ইন্টারেস্ট ওর। আর ও সবসময়, আমি কখনো কখনো বিরক্ত বোধ হয়ে গিয়ে বলি যে ইউটিউব করবো না, দূর ভাল লাগছে না, কিন্তু ও ঠিক আমাকে বোঝায়, না তুই ইউটিউব কর, ইউটিউবের ফ্যামিলির সঙ্গে জুড়ে থাক, তুই তো সবার সঙ্গে রয়েছিস বলেই ভালো আছিস। আর সত্যি আমার হাজব্যান্ড সব কিছুতে হেল্প করে। শুধু যে আমাকে ইউটিউব বলে না, পারিবারিক বলো,
বাইরের যে কোনো জিনিসে বলে সব কিছুতে আমাকে হেল্প করে, সব কিছুতে আমাকে আমার পাশে এসে দাঁড়ায়। মানে আমি যদি কোনো একটা খারাপ কিছু করি সেটাতে অবশ্য সে বকাঝকা করে না, তবে সে আমাকে অনেকটা বুঝিয়ে বলবার চেষ্টা করে যে এটা এইভাবে করলে হয়তো ভালো হতো, তুই একবার চেষ্টা করে দেখতে পারিস। তো এইভাবে সত্যি বোঝায়। সত্যি আমি খুবই লাকি যে আমার হাজব্যান্ড না আমাকে সব কিছুতে সাহায্য করে, যে এটা তুই কর। আমি যদি বলি যে কালকে যদি ওকে বলি যে আমি পার্লারে কাজ শিখবো, তো আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ যা গিয়ে খোঁজ নিয়ে আয় কোথায় কে করছে, গিয়ে তুই ভর্তি হয়ে যা। যদি কালকে বলি আমি আবার পড়াশোনা স্টার্ট করবো, আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ স্টার্ট কর, বসে থেকে কোনো লাভ নেই, কর। যদি কালকেই বলি ওকে যে আমি জব করব, তো বলে জবটার জন্য কেন না বলে, আমি সেটা তোমাদেরকে বলি। জব করতে মানা করে না, ও বলে জব কর, কিন্তু যেই সময়টা আমি ছুটিতে আসবো সেই কটা দিন তুই যদি ছুটি না পাস তাহলে আমরা একসঙ্গে সময়টা কাটাবো কিভাবে। তো সেই জন্য আমি জবটা করি না, বাকি কিন্তু সব কিছুতেও বলে তুই কর, ফ্রিডম থাক, হাসি খুশি থাক। যদি বলি ঘুরতে যাব, হ্যাঁ তুই যা, কোনো অসুবিধা নেই, তুই যা ঘুরে আয়, কিন্তু ফোনটা অন করে রাখিস, আমার সঙ্গে একটু কথা বলিস, তাহলে ভালো লাগবে, তুই ঠিকঠাকভাবে পৌঁছাতে পারলি কিনা আমি জানতে পারবো। তো সত্যি আমি এদিক থেকে ভীষণ লাকি যে আমার হাজব্যান্ড আমাকে সব সময় ফুল সাপোর্ট করে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে পরিবারের সাথে শেয়ার করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।